শুভেচ্ছা সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি শাহজালাল ফুডস ইউএসএ ল অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চ্যানেলের স্টুডিওতে আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন রাজু লয়ের ফাউন্ডার অ্যান্ড প্রিন্সিপাল অ্যাটর্নি রাজু মহাজন। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার খুব ভালো লাগছে। আমরা যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। শুরুতেই যদি আমরা জানতে চাই যে নতুন ভিসা বুলেটিন অনুযায়ী এপ্রিল 2026-এ যে পরিবর্তন এসেছে সেটা আসলে কতটা ইতিবাচক বা নেতিবাচক বাংলাদেশি অভিবাসীদের জন্য? ধন্যবাদ। ভিসা বুলেটিনে পরপর 2 মাস, মার্চ এবং এপ্রিল 2 মাসেই বেশ পজিটিভ পরিবর্তন এসেছে। বাংলাদেশিদের জন্য তার আলাদা কিছু হয় না। সাধারণত যেটা হয় যে ইন্ডিয়া, চায়না, মেক্সিকো, ফিলিপিন্স তাদের জন্য আলাদা ক্যাটাগরি আছে, আর বাকি সব দেশের জন্য একটা ক্যাটাগরি। তো সেখানে বাংলাদেশও আছে, এবং বিশেষ করে NIW ক্যাটাগরি, যেটা EB2 ক্যাটাগরি, সেইখানে তো এখন কারেন্ট মানে হলো চাইলে I-140 এবং I-485 একসঙ্গে আবেদন করা যায়। এটা একটা বিশাল বেনিফিট। এর বাইরে EB3 যে স্কিল ক্যাটাগরি আছে সেখানেও কিছুটা পরিবর্তন এসেছে, পজিটিভ পরিবর্তন। তারপরে মানে সামনে এগিয়ে গেছে, তারপরে ফ্যামিলি বেসড ক্যাটাগরিতে কিছু সামনে এগিয়ে গেছে। তো সব মিলায় বেশ ভালোই পরিবর্তন এসেছে, এবং সবচেয়ে মজার বিষয় হলো এই পরিবর্তনগুলি যে আসবে এটি আবার আমরা আগেই বুঝতে পারতাম। বিষয়টা হলো, একটু ব্যাখ্যা করি তাহলে আপনাদের সুবিধা হবে। যে যখন ডেমোক্র্যাটরা ক্ষমতায় থাকে, বাইডেন বা তার আগে যারা ছিল, তখন যেটা হয় যে ইউএস ইমিগ্রেশনের উপরে প্রেশার বেশি পড়ে, অনেকে এখানে আসতে চায়। ফলে যেটা হয় যে ওই ভিসা বুলেটিনটা কিন্তু অনেকটা সুইচ গেটের মতো, একটা গেট কিপিং মেকানিজম। তো ফলে যেটা হয়, প্রেশার যখন বেশি পড়ে তখন স্লো হয়ে যায়, তখন ব্যাকলগ অনেক লম্বা হয়ে যায়। আবার যখন ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসে, এর আগের বারও ছিল বা এখনো আছে, তখন যেহেতু একটু প্রেশারটা কম পড়ে, ফলে ওই ব্যাকলগটা কমে যায়, ফলে এটা সামনে এগিয়ে যায়। হ্যাঁ, কাজে এবারের এটা বুলেটিনে অনেকটা আমরা তেমনই প্রত্যাশিত দেখতে ছিল। পাচ্ছি। এবারের বুলেটিনেও আমরা তেমনটাই দেখতে পাচ্ছি নিশ্চয়ই। তো জি, সেক্ষেত্রে আসলে মানে আপনি তো বলছিলেন যে শুধু বাংলাদেশিদের জন্য না, এটা ওভারঅল সব কান্ট্রির জন্যই এটা আসলে একটি ইতিবাচক ভূমিকা রাখে বলে আপনি মনে করছেন, তাই তো? জি। আমরা একটু পরের প্রশ্নে যেতে চাই যে ইউএসসিআইএস এর এই মুহূর্তে যে অবস্থা, অর্থাৎ অ্যাসাইলাম কেস যে স্থগিত করা হয়েছিল সেটি কি স্থগিতই রয়েছে নাকি এটি চলমান আছে এখন কেস নেয়াটা? মানে এটি রিসেন্টলি ছেড়ে দিবে বলে কথা শোনা যাচ্ছে। কিছু কিছু ইন্টারভিউ হচ্ছে, এবং কিছু কিছু রেজাল্টও দিয়ে দিবে খুব তাড়াতাড়ি, বিশেষ করে যে দেশগুলিতে টোটাল ব্লক নেই। যেমন আপনি জানেন যে 39টা দেশ আছে, এর ভিতরে কিছু আছে 100% ব্লক, কিছু আছে পার্শিয়াল ব্লক। ওই 39টা দেশ ছাড়া বাকি দেশগুলিতে এখন তারা ইন্টারভিউ কন্ডাক্ট করছে এবং রেজাল্ট দেওয়া শুরু করবে। এটা কিন্তু শুধু ইউএসসিআইএস এ, মানে যারা আমেরিকায় এসে যারা অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম ফাইল করে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ইমিগ্রেশন কোর্ট যেটা যেটা ডিফেন্সিভ অ্যাসাইলাম, সেটা কিন্তু আগে থেকেও চলছিল, এখনো চলছে, এখনো প্রায় অ্যাপ্রুভাল আসে। কাজে ওখানে কোনো সমস্যা নাই। ইউএসসিআইএস এর যে এটা ছিল, পজ হয়েছিল, ওইটা ছেড়ে দেওয়া শুরু না, হয়েছে। একটু এই অ্যাসাইলাম কেস নিয়ে কিন্তু নানা সময় যে তথ্যগুলো আসছে সেগুলো কিন্তু তাতে কিন্তু মানুষ কনফিউজড যে আসলে এই ব্যাপারে এখন সর্বশেষ সিদ্ধান্ত কি সেটি কিন্তু মানুষ জানতে চায়। নিশ্চয়ই আপনি জানেন জি, ব্যাপারগুলো। তো এই ক্ষেত্রে আসলে স্পষ্ট করে যারা অভিবাসী প্রত্যাশী তাদের উদ্দেশ্যে যদি আপনি স্পষ্ট করে অ্যাসাইলাম নিয়ে কিছু বলেন। ধন্যবাদ। হ্যাঁ, অ্যাসাইলাম বিষয়টা নিয়ে এবং এই যে কনফ্লিক্টিং কথাবার্তা আসে, এইটা বিভিন্ন সোর্স থেকে আসে। যেমন আমাদের প্রেসিডেন্ট, তিনি এক এক সময় এক এক কথা বলেন। তারপরে যারা কংগ্রেসম্যান আছে, সিনেটর আছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রপোজাল দেয়। এজন্য মানুষ স্বাভাবিকভাবে কনফিউজড হয়ে যায়। আমি সবার প্রতি একটাই অনুরোধ করব, একটা ফেডারেল এজেন্সি আছে, নাম হলো ইউএসসিআইএস। তাদের যে ওয়েবসাইট আছে www.uscis.gov, সেইখানে গেলে সবচেয়ে লেটেস্ট ইনফরমেশনটা পাওয়া যায়। ওই ইনফরমেশন ছাড়া বাকি অন্য কথার দিকে খুব একটা কান দিবেন না। এখন প্রশ্ন হলো, যদি কেউ এই মুহূর্তে অ্যাসাইলাম ফাইল করতে চায়, তাকে কি করতে হবে? অবশ্যই আপনারা অ্যাসাইলাম ফাইল করতে পারবেন, কোথাও কোনো সমস্যা নাই। আপনার ইন্টারভিউও হবে, সেই ইন্টারভিউতে অ্যাপ্রুভালও আসতে পারে, ডিনায়ালও আসতে পারে। যদি ডিনায়াল আসে তাহলে এটা তখন কোর্টে চলে যাবে, কোর্টে তখন হবে। কিন্তু অ্যাপ্লাই আপনারা করতে পারবেন। এবং অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনে অনেক ভুল তথ্য ছড়িয়ে দেয় আমাদের কমিউনিটি মেম্বাররা। যেমন নিউ ইয়র্কে বা অন্য অনেক জায়গায় আপনি শুনবেন যে অনেকেই বলবে, না, অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম কখনোই অ্যাপ্রুভ হয় না, ইউএসসিএস এ ফাইল করার দরকার নাই, আপনি সরাসরি কোর্টে যান। এইটা সাধারণত যেটা হয় যে এটা অনেকে আছে, তারা কিছু ব্যবসা বাণিজ্য করে, তাদের জন্য এটা ভালো, কিন্তু যারা অ্যাপ্লিকেন্ট তাদের জন্য কোর্টে যাওয়া ভালো না, তাদের জন্য ইউএসসিআইএস এ যাওয়া ভালো। কারণ হলো, ইউএসসিআইএস এর যে অফিসার, উনি কিন্তু আপনার অপোনেন্ট পক্ষ না। উনি আপনাকে কোনো অ্যাডভার্স কোশ্চেন করে না, উনি হলো জাস্ট ফ্যাক্ট ফাইন্ডার। উনি আপনাকে রেগুলার প্রশ্ন করে আপনার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করে। অনেকটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে ইন্টারভিউটা হয়। অন দ্য আদার হ্যান্ড, যখন মানুষ কোর্টে যায়, কোর্টে কিন্তু অ্যাডভার্সারিয়াল সিস্টেম, মানে সরকার পক্ষের উকিলের দায়িত্বই হলো
আপনার কেসটা যে সঠিক না সেটা প্রমাণ করা। আর আমি এজ এ অ্যাটর্নি, আপনার যদি ক্লায়েন্ট অ্যাটর্নি হয়, আমার দায়িত্ব আপনার কেসটাকে এস্টাবলিশ করা। এই যে একটা অ্যাডভার্সারিয়াল প্রসেস, এখান থেকে সত্যটা আহ, উত্থাপিত হয়। তো এই জন্য আমি সবাইকে বলবো, আপনারা যদি কোয়ালিফাই করেন অবশ্যই ইউএসসিআইএস এর কাছে প্রথমে আবেদন করবেন। কোনো কারণে যদি ডিনাই হয় ডেফিনেটলি আপনি কোর্টে যেতে পারবেন, কিন্তু ইউএসসিআইএস এ যাবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেমন আজকেও আমি দুইজন অ্যাসাইলাম প্রত্যাশী ব্যক্তির সঙ্গে কথা হচ্ছিল। অ্যাসাইলাম নিয়ে অনেক মিসকনসেপশন আমাদের কমিউনিটিতে প্রচলিত আছে, এবং মানুষ আসলে অ্যাসাইলামের জিনিসটাই বোঝে না। এটা হলো আমার আন্ডারস্ট্যান্ডিং। অ্যাসাইলাম মানে হলো যে আপনার দেশে কোনো একটা মেজর প্রবলেম আছে, যে প্রবলেমের কারণে আপনি দেশে ব্যাক করতে পারবেন না, সেই কারণে আপনি আমেরিকান সরকারের কাছে আশ্রয় প্রার্থনা করছেন। এখন আপনাকে তো আপনার দেশে একটা মেজর প্রবলেম এস্টাবলিশ করতে হবে। যদি আপনি এস্টাবলিশ করতে না পারেন, তাহলে আপনার জাজ যত ভালোই হোক, আপনার যে ইউএসসিএস এর অফিসার সে যত ভালো মানুষই হোক, সে আপনাকে অ্যাসাইলাম দিতে পারবে না। এই যে জিনিসটা, যে আপনার লাইফে একটা বড় থ্রেট আছে আপনার দেশে ব্যাক করলে, সেইটাকে এস্টাবলিশ করাটাই খুবই গুরুত্বপূর্ণ। এটা অনেকে বোঝে না। আরেকটা বিষয় হলো, অ্যাসাইলামের অ্যাপ্রুভাল 60 to 70% ডিপেন্ড করে আপনি কিভাবে কথা বলেন তার উপরে। আপনি যত সুন্দর করে আপনার সিচুয়েশনটা ব্যাখ্যা করতে পারবেন, তত সে জাজ হোক বা অফিসার হোক, অ্যাপ্রুভালের চান্স বেড়ে যায়। অনেক ভালো ভালো কেস আছে আমি দেখেছি, জাস্ট সুন্দর করে প্রেজেন্ট করতে পারে না, সে তার প্রবলেমটা বুঝায় বলতে পারতেছে না, এই কারণে অনেক কেস হেরে যায়। অ্যাসাইলামের ক্ষেত্রে কি একাধিক ক্যাটাগরি আছে কিনা আপনার কাছে জানতে চাই, যে রাজনৈতিক ক্যাটাগরি বা অন্য অন্য কোনো ক্যাটাগরি আছে কিনা, নাকি অ্যাসাইলামটা এক বাক্যে একটাই ক্যাটাগরি? অ্যাসাইলাম একটা ল, এর ভিতরে অনেকগুলি প্রোটেক্টেড গ্রাউন্ড আছে। একটা আছে রেস, যেমন আমাদের বাংলাদেশে ওই অর্থে রেস খুব একটা মেজর ইস্যু না, হয়তো যারা পার্বত্য চট্টগ্রামে আদিবাসী তারা হয়তো রেস ক্লেম করতে পারে। ইন জেনারেল সবাই মোটামুটি বাঙালি রেসের। রিলিজিয়ন, রিলিজিয়ন বেসড আবেদন করতে পারেন। তারপরে ন্যাশনাল আইডেন্টিটি, বাংলাদেশে এরকম ন্যাশনাল আইডেন্টিটির সমস্যা নেই, অনেক বড় দেশে যেমন ইন্ডিয়ায় বা অন্য দেশে ন্যাশনাল আইডেন্টিটি থাকে। আরেকটা আছে হলো পার্টিকুলার সোশ্যাল গ্রুপ। পার্টিকুলার সোশ্যাল গ্রুপটা একটু একটু ভেগ, এটা একটু আমি ব্যাখ্যা করি তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন ধরেন, আপনি এমন একটা গ্রুপের সদস্য যে গ্রুপটা একটা সিস্টেমেটিক ভাবে নির্যাতনের শিকার হয়। যেমন আপনি খুব ফানি একটা এক্সাম্পল যে, আমার একটা কেসটা আমরা জিতেছি ইউএসসিআইএস এ। আমি প্রথম ভাবছিলাম হয়তো কেসটা উইন করবো না, কিন্তু সে খুব ভালোভাবে উত্তর দিতে পারছে, এবং সেটা হলো, উনি একজন শাশুড়ি, এবং বাংলাদেশে ওনার একজন পুত্রবধূর দ্বারা উনি সিস্টেমেটিক ভাবে নির্যাতিত হয়েছে, এবং নির্যাতিত। এটার প্রমাণ আছে। এইটার অডিও রেকর্ড আছে, এইটার ওনাকে যে ইলেকট্রিক শক দিছে সেই শকের ছবি আছে, অনেক কিছু আছে। তো এখন স্বাভাবিকভাবে কিন্তু আমাদের কাছে মনে হইতে পারে যে, এই যে শাশুড়ি পুত্রবধূ যে বাংলাদেশের যে একটা ক্লাসিক সমস্যা, এইটা দিয়ে কি অ্যাসাইলাম ক্লেম করা যায়? উত্তর হলো যে হ্যাঁ, যায়। তখন আমাদেরকে দেখতে হবে পিএসজি, পার্টিকুলার সোশ্যাল গ্রুপের যে রিকোয়ারমেন্ট আছে, যে লিগ্যাল স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডটাকে ফুলফিল করে কিনা। যদি ফুলফিল করে, তাহলে সে পিএসডি ক্যাটাগরিতে আবেদন করতে পারবে। তো ইন জেনারেল, রেস, রিলিজিয়ন, ন্যাশনাল আইডেন্টিটি এবং পার্টিকুলার সোশ্যাল গ্রাউন্ড, এগুলি হলো কমন গ্রাউন্ড ফর অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন। এটি নিঃসন্দেহে একটি ব্যতিক্রম কেস আমি মনে করি আপনি যেটি বলছেন। সাম্প্রতিক সময় আমরা দেখলাম যে অ্যাসাইলাম কেস সাবমিট করার সাথে সাথেই তাকে ইন্টারভিউ কল করা হচ্ছে। এটা আসলে কতটুকু সত্য, এবং এই ইন্টারভিউ যে দ্রুত কল করা, তার ফলে আসলে অ্যাসাইলাম অ্যাপ্রুভের সম্ভাবনা কতটুকু যদি আপনার কাছে জানতে চাই? এইটা কিছুটা সত্য, কারো কারো ক্ষেত্রে সত্য, কারো কারো ক্ষেত্রে সত্য না। যেটা হচ্ছে, আগে যেটা হতো যে অনেকে ধরেন ধরেই নিতে যাচ্ছে, আমি যদি আজকে ফাইল করি 7-8 বছর আমি ঝুলে থাকবো, ওয়ার্ক পারমিট পাবো, কাজ করবো, কোনো সমস্যা নাই। তো মানুষ যাতে এটা ভুল না বোঝে, এই জন্য আমেরিকান সরকার যেটা করে যে ইউএসএস কাউকে কাউকে খুব দ্রুত কল করে, কাউকে কাউকে অনেক দিন বসে থেকে কল করে না। মানুষ যাতে কোনো প্যাটার্ন আইডেন্টিফাই করতে না পারে, এই জন্য এটা করা হচ্ছে। আর দ্রুত ইন্টারভিউ কল পাওয়া মানে এমন না যে কেসটা ডিনাই হবে, ব্যাপারটা তা না। এবং এই যে আমি একটু আগে যে কেসটা বললাম, এটা খুব দ্রুত কল এসেছিল। ওনারা থাকে হলো ক্যালিফোর্নিয়ায়, ক্যালিফোর্নিয়ায় আবেদন করেছে। আবেদন করার মনে হয় 1.5 মাসের ভিতরে ইন্টারভিউ এসেছে। এবং এবং সেই ভদ্রমহিলা একটু বয়স্ক ভদ্রমহিলা, আমি একটু ভয়ে ছিলাম যে উনি কি আদৌ ঠিকমতো কথাবার্তা বলতে পারে কিনা। কিন্তু 1.5 মাস পরে ইন্টারভিউ, এবং ইন্টারভিউর 1 সপ্তাহ পরে অ্যাপ্রুভাল। এখন এই অ্যাসাইলাম কেস বা অন্যান্য সব কেস মিলে এখন সবচেয়ে আতঙ্কের বিষয় হলো আইস, আপনি নিঃসন্দেহে জানেন। এবং যারা অভিবাসী প্রার্থী তারা কিন্তু এই বিষয়টা নিয়ে আতঙ্কে আছে, এবং গণমাধ্যম সহ নানা জায়গায় আসলে এই নিয়ে আলোচনা চলছে। তো এই ব্যাপারে যদি আপনি শুরুতে একটু বলেন, এরপরে আমরা একটু বিস্তারিত কথা বলতে চাই। ধন্যবাদ। আইসের বিষয়টা খুবই অমানবিক, খুবই অমানবিক, অপ্রত্যাশিত। এবং সাধারণভাবে যেটা ধরে নেওয়া হয়, যদি কারো বিরুদ্ধে মেজর ক্রিমিনাল অফেন্সের অভিযোগ থাকে, মেজর ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকে, তাদেরকে হয়তো আইস ডিটেইন করতে পারে।
কিন্তু রিয়েল লাইফে দেখা যাচ্ছে অনেক সাধারণ অ্যাপ্লিকেন্ট যাদের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই কিছু না, তাদেরকেও ডিটেইন করা হচ্ছে। এবং এই আজকেও বোধহয় একটা রিপোর্ট দেখলাম যে বাফালোতে বোধহয় দুইজনকে ডিটেইন করা হয়েছে গতকালকে অথবা আজকে এরকম। এটা খুবই অপ্রত্যাশিত। এখন প্রশ্ন হলো যে কিভাবে এটাকে অ্যাভয়েড করা যায়। অ্যাভয়েড করার একটাই ওয়ে, সেটা হলো যে একটু সতর্ক থাকা। যে জায়গাগুলিতে আইস বেশি ঘোরাঘুরি করে সেদিকে কম যাওয়া, একটু বাইরে কম চলাফেরা করা। আই আন্ডারস্ট্যান্ড যে অনেকেরই ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, বা বাচ্চাদেরকে কাজ স্কুলে করতে হয় পাঠাতে হয়। তাকে ফলে হ্যাঁ, নিঃসন্দেহে। চাইলেও পারা যায় না, বাট যতটুকু সচেতন থাকা যায়। আইসের ব্যাপারে আসলে ওইভাবে খুব বেশি অ্যাভয়েড করা আসলে খুব অবস্থা নাই। না, সেক্ষেত্রে মানে আপনার এই যে আতঙ্ক তাদের মধ্যে, মানুষের অভিবাসী প্রত্যাশী বা যারা এখানে আছে, আমরা ইতিমধ্যে জেনেছি যে যাদের পাসপোর্ট আছে বা গ্রিন কার্ড রয়েছে তারপরও আইস তাদেরকে ধরেছে, এরকম প্রসঙ্গ এসেছে। সেই ব্যাপারে আসলে সংবাদের সত্যতা কতটুকু আপনার কাছে, মানে আপনার কাছে কি তথ্য কিছু আছে? কিছু সত্য, কিছু কিছু সত্য। এই জন্য যারা প্লিজ বলেন। আমি বললাম যে সেটাই বা কেন হলো, যেহেতু তার গ্রিন কার্ড রয়েছে বা পাসপোর্ট রয়েছে তারপরও কেন তাকে ধরা হলো? এই ব্যাপারে মানে স্পেসিফিক তথ্য যদি আপনার কাছ থেকে পাই আমরা। হ্যাঁ, এইটা অপ্রত্যাশিত। এটা 100% অপ্রত্যাশিত। কিন্তু আপনি জানেন যে আমাদের আমেরিকার বর্তমান যে প্রশাসন, তারা আবার একটু বল প্রয়োগ দেখাইতে চায়, একটু মাসল পাওয়ারটা দেখাইতে চায়। অনেকটা সেটা হইতে পারে, বা হয়তো ভুল এমন হইতে পারে যে আইসের যে অফিসার সে হয়তো ভুল করে কাউকে ডিটেইন করেছে বা তার সাথে কথাবার্তা বলেছে। কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে। এখন যেহেতু এই বিষয়গুলি চাইলেও ওইভাবে এভয়েড করা যায় না। যেমন যারা ইউএস সিটিজেন, আমি অনেককেই বলি যে ঠিক আছে, আপনি আপনার পাসপোর্টের একটা ছবি তুলে ওই বায়োগ্রাফিক অংশটুকু একটা স্ক্যান ছবি তুলে আপনার মানি ব্যাগে রেখে দেন। যারা গ্রিন কার্ড হোল্ডার তাদেরকে কিন্তু গ্রিন কার্ড অলওয়েজ ক্যারি করতে হবে, ইটস ম্যান্ডেটরি। অলওয়েজ গ্রিন কার্ড ক্যারি করতে হবে। যারা অন্যান্য অ্যাপ্লিকেশন করেছেন, পেন্ডিং আছে, বিশেষ করে পেন্ডিং অ্যাসাইলাম, আপনাদের একটা G28 ফর্ম আছে, সেই G28 ফর্মটা অলওয়েজ ক্যারি করবেন। G28 ফর্মে আপনার ইনফরমেশন থাকে, আপনার লয়ারের ইনফরমেশন থাকে। ফলে আইন যদি কখনো ডিটেইন করে, আপনি বলতে পারবেন প্লিজ কল মাই অ্যাটর্নি। তারা অ্যাটর্নিকে কল করবে। তারপরে লেটেস্ট যে রিসিপ্ট নোটিশটা আপনি পান ইউএসসিএস এর কাছ থেকে, সেটা সাথে রাখতে পারেন। আর যদি আপনি ইংরেজিতে খুব ভালো দক্ষ না হন, তাহলে আমি যেটা বলি যে ইংরেজিতে সুন্দর করে বড় করে লিখবেন, আই ওয়ান্ট টু টক টু মাই অ্যাটর্নি, আই ডু নট ওয়ান্ট টু টক টু ইউ। এই দুইটা সেন্টেন্স একটা সাদা কাগজের দুই পাশে লিখে রাখলে, তখন আইস ধরলে, আপনি এটা দেখাইলে, আইস কিন্তু আপনাকে যে মুখ দিয়ে কথা বের করতে, আপনি কথা বলতে বাধ্য না। আপনি বলতে পারেন যে আমি আমার অ্যাটর্নির উপস্থিতি ছাড়া কোনো কথা বলবো না, এটা বলতে পারেন। তো এইগুলি হলো সাধারণ সচেতনতা। কিন্তু সব আপনার যে অরিজিনাল প্রশ্ন যে আসলে কেন হচ্ছে এটা আসলে কোনো সঠিক উত্তর কারো কাছে জানা নেই। আমরা যদি আসি একটু যে যদি ধরেই ফেলে আইস, এরপরে আসলে তার কি করণীয়? এক্স্যাক্টলি, যদি ধরে ফেলে তাহলে ওই সতর্কতা, নাম্বার ওয়ান আপনার G28 ফর্মটা সাথে রাখবেন। নাম্বার টু, আপনার লেটেস্ট রিসিপ্ট নোটিশটা সাথে রাখবেন। নাম্বার থ্রি, একটা সাদা কাগজের এক পাশে লিখে রাখবেন যে আই ওয়ান্ট টু টক টু মাই অ্যাটর্নি, অ্যান্ড আর এক পাশে লিখবেন আই ডু নট ওয়ান্ট টু টক টু ইউ। তারপরে যেটা করতে হবে, অ্যাটর্নিকে কল করতে হবে। অ্যাটর্নি যেটা করবে, তাকে বন্ড হিয়ারিং এর মাধ্যমে তাকে রিলিজ করানোর ব্যবস্থা করবে। এখন ইদানিং বন্ড হিয়ারিং প্রসেসটাও আগের চেয়ে বেশ স্ট্রং হয়ে গেছে, কমপ্লেক্স হয়ে গেছে। চাইলেও অনেক সময় জাজ বন্ড দেয় না, কিন্তু অ্যাটলিস্ট বন্ড হিয়ারিং চাওয়া যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো আইস যাতে ডিটেইন করার সাথে সাথে ডিপোর্ট করে না দিতে পারে। একবার ডিপোর্ট করে দিলে কিন্তু ফেরত আনা খুব কঠিন। যতক্ষণ পর্যন্ত আমেরিকার ভিতরে আছে ততক্ষণ পর্যন্ত আমরা অনেক কিছু করতে পারি। একবার আমেরিকার বাইরে চলে গেলে তাকে ফেরত আনা খুবই কঠিন। কাজেই ইমিডিয়েটলি একজন অ্যাটর্নিকে কল দিতে হবে। আপনার যদি অ্যাটর্নি থাকে তাকে কল দিতে হবে, আর আপনার যদি অ্যাটর্নি না থাকে তাহলে নতুন একজন অ্যাটর্নি হায়ার করতে হবে। অ্যাটর্নি যেটা করবে, অ্যাটর্নি তাকে রিলিজ করানোর ব্যবস্থা করবে। রিলিজ করাতে পারুক বা না পারুক, অ্যাটলিস্ট তার ডিপোর্টেশনটা থেমে যাবে। এইটুকু পজিটিভ জিনিস হবে। সেক্ষেত্রে যিনি ভুক্তভোগী তিনি কি সরাসরি অ্যাটর্নির সাথে যোগাযোগ করে তাদেরকে কানেক্ট করে দিতে পারেন ওই সময়, ওই মুহূর্তে? সেই সুযোগটা কি দেয় আইস তখন? হ্যাঁ, আইস এই সুযোগ দিতে বাধ্য। আইস আপনার অ্যাটর্নিকে কল করতে বাধ্য। আইস আপনার ফ্যামিলিকে জানাইতেও বাধ্য। সবচেয়ে যেটা ভালো হয়, উনি যেহেতু তখন একটা জেলখানায় আছে বা কোথাও আছে, হয়তো ভালো করে কথা বলতে পারবে না, বেস্ট হলো তার ফ্যামিলি যদি যোগাযোগ করে। দিস ইজ দ্য বেস্ট কেস সিনারিও। এখন কেউ যদি হয় সিঙ্গেল পার্সন, ফ্যামিলি নাই, তাহলে বন্ধু বান্ধবকে বলতে হবে। বন্ধু বান্ধব যদি লয়ারের সঙ্গে যোগাযোগ করে তাহলে বেটার হয়। বাট যে ডিটেনশন ফ্যাসিলিটিসে রাখা হয়, ওইখান থেকে ফ্যামিলির সঙ্গে এবং অ্যাটর্নির সঙ্গে যোগাযোগ করতে দিতে আইস বাধ্য। বর্তমান সময়ের প্রশাসন অভিবাসন বান্ধব নয় এমন তথ্য আমরা পাচ্ছি এবং বিরাজমান। সেই ক্ষেত্রে এই যে নতুন বুলেটিন আসছে বা তার মধ্যে যেই তথ্যগত পরিবর্তন আসছে, এটি কি কোনো আশার বার্তা দিচ্ছে কিনা? এটা আশার বার্তা দিচ্ছে কাউকে কাউকে, আবার কাউকে কাউকে দিচ্ছে না। যেমন ধরেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা সেকেন্ড টাইম ক্ষমতা আসার পর থেকে আমরা দেখছি যে ইনভেস্টমেন্ট যে বেস যে ক্যাটাগরি আছে, EB5, তারপরে E2, L1, এসব জায়গায় কিন্তু প্রচুর অ্যাপ্রুভাল দিচ্ছে। এবং আমেরিকা এখন চাচ্ছে যে ফরেন অন্টারপ্রেনর যারা, একেবারে সরাসরি বাংলায় বললে বিদেশি ধনী ব্যক্তিদেরকে তারা নিয়ে আসতে যাচ্ছে। আর যারা দরিদ্র ব্যক্তি, যারা ধরেন সাউথের বর্ডার ক্রস করে আসে, এসে অ্যাসাইলাম ফাইল করে, তাদেরকে একটু নিরুৎসাহিত করা হচ্ছে। তো এটা হলো বর্তমান প্রশাসনের পলিসি।
তো সেই হিসেবে যারা ইনভেস্টমেন্ট বেসড ক্যাটাগরিতে আবেদন করছেন তাদের আমরা প্রচুর অ্যাপ্রুভাল দেখতে পাচ্ছি। আমরা যেহেতু বাংলা ভাষাভাষীর মানুষ, আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে যেতেই চাই। সাম্প্রতিক সময় আমরা দেখলাম যে নানা ক্যাটাগরিতে ভিসা বন্ধ করার যে প্রবণতা তৈরি হয়েছে, মানে ভিসা না দেয়া এবং সেইখানে আরও বন্ডের ব্যাপার আসতেছে, নানা কিছু। এটা নিয়ে কি একটু স্পষ্ট বার্তা দেয়া যায় কিনা বাংলাদেশিদের জন্য যারা ভিসা নিয়ে আসলে আমেরিকায় ভিজিটে আসতে চায় বা অন্যান্য যে কোনো তাদের ফ্যামিলি পরিবারের সদস্যরা এখানে রয়েছে তাদেরকে দেখতে আসতে চায়, তাদের জন্য কোনো নতুন বার্তা আছে কিনা বা কোনো শুভ সংবাদ আছে কিনা, আপনার কি মনে হচ্ছে? ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, রোজ রোজ ঝামেলা ভাল লাগে না। ঝামেলাহীন নাস্তায় এই নাও শাহজালাল। স্বয়ংক্রিয় মেশিনে হাতের স্পর্শ ছাড়াই উন্নত কাঁচামাল দিয়ে স্বাস্থ্যসম্মত উপায় তৈরি হয় শাহজালাল ফ্রোজেন পরোটা। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। দূরে বহু দূরে চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে। মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহু দূরে। লা লা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। নতুন বার্তা বলতে যারা ভিজিট ভিসার জন্য আবেদন করেন, আগে যেটা হতো মানে লাখ লাখ অ্যাপ্লিকেশন পড়তো এবং অধিকাংশ অ্যাপ্লিকেশনের ওই অর্থে কোনো মেরিট নেই। আমি অনেক অ্যাপ্লিকেশন দেখে খুবই অবাক হইতাম যে এই অ্যাপ্লিকেশনে একজন অফিসার কেন আপনাকে ভিসা দিবে। যেমন ধরেন বাংলাদেশে থাকেন, আপনি আমেরিকায় বেড়াতে আসতে চান, আপনাকে যদি লেখা হয় যে আপনার ভিজিটের পারপাস কি, আপনি শুধু লেখেন ভিজিট বা ট্যুরিজম। হোয়াট ডাজ ইট মিন? ইট ডাজন্ট মিন এনিথিং, তাই না? ট্যুরিজম মানে কি? আমি অলওয়েজ আমার ক্লায়েন্টদেরকে বলি যে আপনাকে স্পেসিফিক ভাবে বলতে হবে যে আপনি কোন কাজে যাচ্ছেন। ট্যুর বলতে এক্স্যাক্টলি কোথায় যাবেন, সেইখানকার একটা হোটেল বুকিং দেন, সেখানে যদি কোনো অ্যাক্টিভিটি করেন সেই অ্যাক্টিভিটির প্রমাণ দেখান, এবং আপনি যে আমেরিকায় গিয়ে টাকা খরচ করবেন এইটা দেখান যে আপনি আসলে আমেরিকায় যাচ্ছেন আমেরিকার বেনিফিটের জন্য, তাই না? কারণ দিন শেষে আমেরিকা আমাদেরকে যাদেরকে ভিজিট ভিসা দেয়, আমেরিকার তো একটা উদ্দেশ্য আছে যে তার একটা বেনিফিট হবে। কাজেই অ্যাপ্লিকেশনটা যত স্ট্রং হবে এবং আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে যত বেশি যায়, যেমন ধরেন ফর এক্সাম্পল আপনি ধরেন বাংলাদেশের একজন ডক্টর, আপনি যদি আমেরিকার একটা মেডিকেল কনফারেন্সে আসেন, ভিসা পাওয়ার চান্স ভেরি হাই। ধরেন আপনি একজন লয়ার, আপনি কোনো একটা লিগাল কনফারেন্সে আসেন বা কোনো একটা কিছু কাজে আসেন, বা ধরেন আপনি একজন বিজনেসম্যান, আপনি একটা বিজনেস কাজে আসেন এবং সেটাকে এক্সপ্লেইন করেন যে কেন আসবেন, কতদিন থাকবেন, কোথায় থাকবেন, কি কি করবেন, যত বেশি ডিটেলসে কথাবার্তা হবে তত ভিসা পাওয়ার চান্স বেড়ে মানে যাবে। তার তার আরেকটা যে খুবই পেশা, সেই পেশার সাথে সম্পৃক্ত রেখে তার ইন্টারভিউটা যদি তিনি ফেস করেন, সেই ক্ষেত্রে তার ভিসা পাওয়ার পসিবিলিটি বেশি। তো কোন কোন এক্স্যাক্টলি ক্যাটাগরিগুলো আসলে ভিসা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পায় বা তাদের কাছে গুরুত্ব পায় ভিসা দেওয়ার ক্ষেত্রে? ফাইন্যান্স রিলেটেড, যত বেশি টাকা পয়সা রিলেটেড, মানে বিজনেস কনফারেন্স, মানে যেখানে আমেরিকার টাকা আপনার কাছ থেকে আপনার পকেট থেকে টাকা নিতে পারবে, সেইখান থেকে ভিসা পাওয়ার চান্স বেশি, কারণ দিন শেষে এটা তাদের বিজনেস। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো হেলথ ইন্স্যুরেন্স। আপনি যখন আমেরিকায় থাকবেন, আমেরিকায় ধরেন 5 দিন থাকেন আর 50 দিন থাকেন, আপনি যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন আপনি কি করবেন? এই জন্য এখানে কিছু ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স আছে। এই ইন্স্যুরেন্স গুলি আপনি যদি একটা কোটেশন নিয়ে সাথে করে সাবমিট করেন যে দেখো আমি যখন যাবো ইন্স্যুরেন্স নিয়ে যাবো, তখন তারা এটাকে খুব পজিটিভলি নেয় এবং ভিসা পাওয়ার চান্স বেড়ে যায়। না, এটা আপনি খুব ভালো বলেছেন। নিশ্চয়ই যারা ভিসা প্রত্যাশী তাদের জন্য এটা উপকারে আসবে তাদের জন্য। আমরা বলছিলাম যারা ইতিমধ্যে চলে এসেছে আমেরিকায় ভিসা নিয়ে, B1 B2 অথবা আই ভিসা বা নানান ক্যাটাগরির ভিসা নিয়ে আসলে আমেরিকা আসে, কিন্তু আসার পরে মনে হয় সে থেকে যাবে বা সে কোনো একটা ক্যাটাগরিতে সে যুক্ত করে সে এখানে থাকতে চায়। সেই ক্ষেত্রে আসলে কোন কোন ক্যাটাগরিগুলো প্রাধান্য পায় দ্রুত গ্রিন কার্ড হওয়ার ক্ষেত্রে? এক এক ক্যাটাগরির মেরিট এক এক রকম, এক এক ক্যাটাগরির রিকোয়ারমেন্ট এক এক রকম। আমি যেটা সবাইকে বলি যে প্রথমে জানতে হবে যে আপনি কোন ক্যাটাগরিতে গ্রিন কার্ড পেতে পারেন। আমেরিকায় প্রায় 27টা ক্যাটাগরি আছে সবার কারণ সবার জন্য সবকিছু না। ধরেন যিনি একজন খুব নামকরা নায়ক নায়িকা গায়ক গায়িকা, তার জন্য EB1।
আবার যিনি একজন নাম করে স্কলার, অনেক পাবলিকেশন সাইটেশন আছে, পেটেন্ট অ্যাপ্লিকেশন আছে, আপনার জন্য NIW। আপনি যদি অনেক বড় ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে EB-5। তো দেখতে হবে যে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে কোনটা যায়। এই কারণে আমি সবাইকে এনকারেজ করি আপনারা একটু ঘাটাঘাটি করেন। অনেক সময় দেখা যায় যে ধরেন আমার সঙ্গে কথা বলতে আসে একজন, এসে বলে ভাই আই হ্যাভ নো আইডিয়া, আপনি আমাকে একটু হেল্প করেন। তখন আমার জন্য একটু কঠিন হয়ে যায়, কারণ তখন প্রচুর সময় যায় যে আপনার ব্যাকগ্রাউন্ডটা বুঝতে এবং বুঝে কোনটা আপনার সাথে যায়। কিন্তু এগুলি কিন্তু গুগলে সার্চ দিলেই পাওয়া যায়। কাজে আমি সবাইকে এনকারেজ করি যে প্রথমে আপনি একটু নিজে ঘাটাঘাটি করেন, একটু বেসিক জিনিসটা বোঝেন, তারপরে যদি একজন ইমিগ্রেশন অ্যাটর্নির সাথে কথা বলেন তাহলে আপনার জন্য সহজ হবে। অনেক ইমিগ্রেশন অ্যাটর্নি রয়েছেন বা আইনি সহায়তা দেয় এরকম অনেক আহ, স্থান রয়েছে, আপনি জানেন যুক্তরাষ্ট্র বিভিন্ন জায়গায়। তো তাদের কাছে সরাসরি আসার পরেই কিন্তু তারা চেষ্টা করে তাদেরকে অ্যাসাইলাম ক্লেম করার জন্য, এটা তারা ফোর্স করে। এটা আসলে কতটুকু যৌক্তিক? মানে তার ব্যাকগ্রাউন্ড চেক আপ করা ছাড়াই যে এই কাজগুলো ঘটে, এবং যার ফলে কিন্তু একজন অভিবাসী প্রত্যাশী তিনি কিন্তু তার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে কিন্তু তিনি পৌঁছাতে পারেন না। এ ব্যাপারে যদি একটু বলেন আপনি। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রেজ করছেন। আমি নিউ ইয়র্কের বাফলো গিয়েছিলাম এই সপ্তাহখানেক আগে। একজন ইটালিয়ান, মানে বাংলাদেশি ভদ্রলোক, তার ইটালিয়ান পাসপোর্ট আছে, ইটালিয়ান সিটিজেন। উনি আসছিল আমেরিকায় এবং ওইখানকার একজন ভদ্রলোক তাকে অনেকটা জোর করে অ্যাসাইলাম ফাইল করা দেয়। স্বাভাবিকভাবে অ্যাসাইলাম ডিনাই হয়েছে। তো এই যে ভদ্রলোক ইটালিয়ান পাসপোর্টধারী ইটালিয়ান সিটিজেন, উনি কিন্তু ধরেন EB-5 এ গ্রিন কার্ড পেতে পারতো, বা উনি E2 তে এখানে থাকতে পারতো ফুল ফ্যামিলি নিয়ে। এখন ওনার ফ্যামিলি দুই ভাগ হয়ে গেছে, একটা অংশ ইটালি থাকে, একটা তিন ভাগ হয়ে গেছে, একটা অংশ বাফলো থাকে, একটা অংশ আবার বাংলাদেশে থাকে। এবং একটা খুবই অমানবিক পরিস্থিতি, তাদের অনেকে দুই তিনজন আনডকুমেন্টেড হয়ে গেছে। এই পুরা দোষটা আমি দেবো সেই ভদ্রলোকের উপরে, অথচ উনি একজন ইটালিয়ান সিটিজেন, খুব ইজিলি আমেরিকান ইমিগ্রেশন হওয়ার কথা। এই যে একটু মানুষের ভুল বুদ্ধিতে এক একটা মানুষের জীবন, এক একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সবাইকে এ বিষয়ে সচেতন হওয়া উচিত। তো এই যে যারা আইনি সহায়তা দেন, তারা এই যে পরামর্শ দেন, তাদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন যে আসলে তাদের কি করা উচিত যে এই মানুষগুলোর সাথে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে? এক্স্যাক্টলি। তাদের উদ্দেশ্যে আমি বলবো আমেরিকা কিন্তু খুবই লিবারেল একটা জায়গা, বুঝছেন? মানে ধরেন আপনি অ্যাটর্নি না হইলেই যে কিছুই করতে পারবেন না, ব্যাপারটা তা না। আমেরিকায় কিন্তু আপনি প্যারালিগ্যাল হিসেবে ট্রেনিং নিয়ে কাজ করতে পারেন, তারপরে আমেরিকায় কনসালটেন্ট হিসেবে আপনি রেজিস্ট্রেশন নিতে পারেন, নিয়ে USCIS এর অথরাইজড পার্সন হিসেবে কাজ করতে পারেন। তো আমি তাদেরকে যেটা বলি, আপনি প্রথমে USCIS এর একটা ট্রেনিং নেন, একটা প্যারালিগ্যাল কোর্স করেন, USCIS এর কাছ থেকে একটা অ্যাপ্রুভাল নেন, এবং ইউ বিং এ কনসালটেন্ট আপনি নিউ ইয়র্ক স্টেটের কাছ থেকে একটা লাইসেন্স নেন। লাইসেন্স নিয়ে অ্যাজ এ কনসালটেন্ট আপনি বিজনেস শুরু করেন। এবং সাধারণত কনসালটেন্টদের বোধহয় $1 লাখ একটা বন্ড ইস্যু করতে হয়। তো $1 লাখ ডলারের বন্ডের জন্য আপনাকে বোধহয় $5,000 থেকে $10,000 পে করতে হবে অ্যাকচুয়ালি। তো বন্ড ইস্যু করে, লিগাল রেজিস্ট্রেশন নিয়ে, লিগাল কার্যক্রম করে, তারপরে আপনি ইমিগ্রেশনের কনসালটেন্সি প্রোভাইড করেন। দিস ইজ এ লিগাল বিজনেস, কোনো সমস্যা নাই। কিন্তু আহ, কোনো ধরনের আইনি কাঠামো ছাড়া, কোনো ধরনের জ্ঞান ছাড়া, খোঁজ খবর রাখা ছাড়া যে আপনি যে শুধু একজন মানুষকে ঢালাও ভাবে অ্যাসাইলাম করাই দিচ্ছেন, দিস ইজ ভেরি ব্যাড ফর ইউ, ভেরি ব্যাড ফর সোসাইটি। আপনার এই তথ্য নিয়ে নিশ্চয়ই তাদের শুভবুদ্ধির উদয় হবে। আমরা একবারই শেষের দিকে পারিবারিক অভিবাসনের ক্ষেত্রে যেই ব্যাপারটা ইমপ্লিমেন্ট হয়েছিল যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে, সেটি এখন কি অবস্থায় আছে এবং এটি ধীরে ধীরে কি স্বাভাবিক হচ্ছে কিনা? এটি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, শুধু হচ্ছে তা না, এমনকি যখন এই মাঝখানে পজ ছিল তখনও কিন্তু অনেকগুলি ইস্যু করা হয়েছে। কারণ ওই যে ওটা পজ করা হয়েছিল এই কারণে যে যারা অভিবাসী তারা আমেরিকায় এসে সরকারি যে বেনিফিট গুলি নিত, পাবলিক চার্জ নেওয়ার কারণে তারা দিত না। তো অনেক পরিবার, আমার আমার কয়েকজন ক্লায়েন্ট আছে, আমি তাদেরকে চিঠি লিখে দিয়েছি যে ওনারা বাংলাদেশে অনেক ওয়েল অফ, বাংলাদেশে তাদের টাকা পয়সা আছে, আমেরিকায় গিয়েও তারা এই প্রফেশন করবে, তাদের টাকা পয়সা থাকবে, তারা অবশ্যই আমেরিকান সরকারের সরকারি বেনিফিট গুলি নেবে না, কাজে এটাকে কনসিডার করা হোক। এবং এটা কিন্তু এমবাসি কনসিডার করছিল। এবং রিসেন্টলি আমি দেখলাম যে তারা একটা আইনি কাঠামো তৈরি করছে এই বিষয়টা জাজ করার জন্য, যে একজন মানুষকে আমেরিকায় এসে সরকারি বেনিফিট গুলি নেবে কি নেবে না সেটা দেখার জন্য। তো এই বিষয়ে সুসংবাদ অলরেডি চলে আসছে, সামনে আরো আসবে। কাজে এইটা একটা অপশন। আরেকটা হলো, অনেকগুলি ইমিগ্রেন্ট ক্যাটাগরির একটা প্যারালাল নন ইমিগ্রেন্ট ক্যাটাগরি আছে। যেমন আমি আপনাকে ছোট একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি একজন আমেরিকান সিটিজেন, বাংলাদেশে আপনার একজন গার্লফ্রেন্ড আছে, আপনি তাকে বিয়ে করতে চান। তো আপনি যখনই বিয়ে করে ফেলবেন তখন তাকে ইমিগ্রেন্ট ভিসার মাধ্যমে, ম্যারেজ বেসড অ্যাপ্লিকেশনের মাধ্যমে আনতে হবে। কিন্তু ওইটা এখন পজ। কিন্তু আপনি যদি বিয়ের আগে অ্যাজ এ ফিয়ান্সে ভিসা হলো K1 ভিসা দিয়ে তাকে নিয়ে আসেন, এসে এইখানে বসে যদি বিয়ে করেন, তাহলে কিন্তু আর আপনি ওই যে ইমিগ্রেন্ট যে পজ আছে, ইমিগ্রেন্ট ভিসা,
সেই পজের আওতায় আপনি পড়লেন না। এরকম আরো অনেকগুলি ক্যাটাগরি আছে যে ইমিগ্রেন্ট ভিসার একটা নন ইমিগ্রেন্ট সাবসিডিয়ারি কাইন্ড অফ, ওই অপশনগুলি কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো যারা অ্যাসাইলাম ক্যাটাগরিতে রয়েছে তারা কি এই কে ভিসায় তাদের ফিয়ান্সি হিসেবে তাদেরকে আনতে পারে কিনা? না, অ্যাসাইলাম এমনই একটা খারাপ অ্যাপ্লিকেশন, আমি এটা সরি টু সে, যে এইটা একবার যদি আপনি অ্যাসাইলাম ফাইল করেন, হয় ওইখান থেকে অ্যাপ্রুভাল নিয়ে বের হয়ে যাবেন, অথবা মোটামুটি বাকি সব রাস্তা সে অলমোস্ট ব্লক করে দেয়। কাজে যারা পেন্ডিং অ্যাসাইলামে আছেন তারা অলমোস্ট কোনো আদার বেনিফিট পাবেন না। এটা তো খুবই মুশকিল এবং খুবই এই তথ্যটা মানে যারা অ্যাসাইলাম সিকার তাদের জন্য আসলে আতঙ্কের ব্যাপার। তো তারা এই জায়গা থেকে বের না হওয়া পর্যন্ত তারা যেমন দেশে যেতে পারছে না, তাদের অন্যান্য আনুষঙ্গিক যে কার্যক্রম সেগুলো আসলে তারা অত সহজভাবে করতে পারবে না বা পারছে না, এমনটাই তো আপনার তথ্য মতে। এমনটাই, এই জন্য আমি সবাইকে বলি যে যার অল্টারনেটিভ কোনো অপশন আছে তার অবশ্যই অ্যাসাইলামে যাওয়া উচিত না। অ্যাসাইলাম শুধু তাকেই অ্যাপ্লাই করা উচিত যার কেসটা জেনুইন এবং অ্যাপ্রুভালের চান্স হাই। শুধু শুধু মানে ধরেন, বিশেষ করে আমি অনেক পরিবার চিনি যে বাবা মা ছোট দুটো সন্তান নিয়ে এসে অ্যাসাইলাম আবেদন করে দিচ্ছে। বাবা মার জীবন তো ধরেন তারা কতদিন আর বাঁচবে, কিন্তু এই যে দুটো সন্তান তাদের পুরো ভবিষ্যৎ তো ধ্বংস করে দিচ্ছে। এই জন্য আমি সবাইকে এনকারেজ করি যে জেনে বুঝে তারপরে আগানো উচিত। তো যারা অ্যাসাইলাম সিক করে ফেলেছে ইতিমধ্যে, পাশাপাশি তারা অন্য একটা ক্যাটাগরিতে প্যারালালি একসাথে আসলে তারা করতে পারবে কিনা আবেদন, এটা চলমান রাখতে পারবে কিনা একই সাথে দুটা পদ্ধতি? আবেদন করতে পারবে, কিন্তু কোয়েশ্চেন হলো অ্যাপ্রুভাল আসবে কি আসবে না। যেমন অ্যাসাইলামের সবচেয়ে ক্লোজ যেটা যাওয়া যায় অ্যাসাইলাম থেকে সেটা হলো H1B, কারণ H1B হলো ডুয়েল ইন্টেন্ট। তো H1B, কিন্তু H1B তো ডিপেন্ড করে জবের উপরে। আমি অনেককে চিনি যারা অ্যাসাইলাম থেকে সাকসেসফুলি H1B তে যেতে পারছে এবং H1B থেকে গ্রিন কার্ডও পাইছে। সংখ্যাটা খুব বেশি না, কিন্তু এটা একটা মোটামুটি একটা ভায়াবল পথ। প্রত্যেক বছর মার্চ মাসে H1B লটারি হয়। তো যারা H1B অ্যাসাইলাম ফাইল করেছেন এবং শিক্ষিত, আপনারা চাইলে H1B ট্রাই করে দেখতে পারেন। কোনো গ্যারান্টি নাই, বাট অ্যাটলিস্ট একটা পথ খোলা আছে। এখানে অনেক শিক্ষার্থী বাংলাদেশ থেকে আসেন এবং আসার পরে তারা চায় যে তাদের একটা গ্রিন কার্ড হোক এবং স্থায়ীভাবে থাকার চেষ্টা করেন তারা। সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে যদি কিছু পরামর্শ দেন। তাদের জন্য আমি পুরো একটা বই লিখছি। ওই অ্যামাজনে গিয়ে সার্চ দিলে, আমার নাম দিলে সার্চ দিলে পাওয়া যাবে, একটা বই আছে। বইটার নাম হলো ফ্রম ইউএস গ্রিন কার্ড টু ইউএস গ্রিন সরি স্টুডেন্ট ভিসা টু ইউএস গ্রিন কার্ড। তো তাদের জন্য অনেক অপশন আছে। তো আমি যেটা বলবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জানা, কারণ সব স্টুডেন্ট কিন্তু সব ক্যাটাগরিতে কোয়ালিফাই করবে না। যে আপনি কোন ক্যাটাগরিতে কোয়ালিফাই করবেন দেখে সেটা নিয়ে আগানো উচিত। যদি সংক্ষেপে তাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দেন যে আসলে একজন স্টুডেন্ট আসার পরে তার গ্রিন কার্ড প্রত্যাশার ক্ষেত্রে সে কি কি বিষয়ে তার মাথায় রেখে চলা উচিত? তিনি যদি একটু ভালো ছাত্র হয় তাহলে তার পিএইচডির দিকে যাওয়া উচিত। পিএইচডি এবং পোস্টডক রিসার্চ, যত বেশি রিসার্চ করবে আমেরিকান ইমিগ্রেশন তত সহজ। রিসার্চ, পেটেন্ট অ্যাপ্লিকেশন, স্কলারশিপ, ফেলোশিপ, গ্র্যান্ট, এগুলো যত বেশি হবে, কনফারেন্স যত বেশি হবে তত ভালো। আর কেউ যদি বলে না ভাই আমার পিএইচডি করতে ভালো লাগে না, রিসার্চ করতে ভালো লাগে না, সেক্ষেত্রে আমি বলবো যে জব, কিন্তু জবও হইতে হবে সিরিয়াস টাইপের জব, মানে একটু হাই এন্ডের জব হইতে হবে। একটু ছোটখাটো জব দিয়ে আসলে এই মুহূর্তে গ্রিন কার্ড খুব কঠিন। আরেকটা আছে EB3। EB3 কাইন্ড অফ সবার জন্য প্রযোজ্য। EB3 আনস্কিল্ড অনেকেই করে, কিন্তু ইদানিং প্রায় একটা লম্বা ব্যাকলগ আছে। আশা করি ব্যাকলগটা একটু কমে যাবে। EB3 একটা অপশন। সেই ক্ষেত্রে এই যে যারা শিক্ষার্থী আছে তাদের কি এই মুহূর্তে আতঙ্কের কোনো বিষয় আছে আইসের ক্ষেত্রে বা অন্যান্য ক্যাটাগরিতে যারা এখনো আবেদন করেনি তাদের জন্য? হ্যাঁ, যদি কেউ F1 ভিসায় থাকে, কোথাও কোনো সমস্যা নাই, তাহলে কোনো আতঙ্কের কিছু নাই। আর যারা স্টুডেন্ট ভিসায় আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনার স্কুলের যে DSO, ডেজিগনেটেড স্কুল অফিসিয়াল, ডিএসও, তাদের সাথে অলওয়েজ যোগাযোগ রাখবেন। অনেক স্টুডেন্ট আমি চিনি ডিএসওর সাথে কোনো যোগাযোগ থাকে না। এটা কিন্তু খুবই ডেঞ্জারাস, কারণ ডিএসওর কাছে অনেক তথ্য থাকে। আপনি যদি রেগুলার এই তথ্যটা না পান, আপনার স্টুডেন্ট লাইফ ঝামেলা করতে পারেন। এই জন্য সবাইকে এনকারেজ করবো ডিএসওর সঙ্গে রেগুলার যোগাযোগ রাখবেন। আজকে এ পর্যন্তই জনাব অ্যাটর্নি রাজু মহাজন, শেষ করতে চাই। দর্শক, আজকে আমাদের আলোচনায় ল অ্যান্ড ইমিগ্রেশন নিয়ে এ পর্যন্তই। শাহজালাল ফুডস USA ল অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানে থেকে আজকে বিদায় নিচ্ছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাল লাগে না, রোজ রোজ ঝামেলা ভাল লাগে না। ঝামেলাহীন নাস্তায় এই নাও শাহজালাল। স্বয়ংক্রিয় মেশিনে হাতের স্পর্শ ছাড়াই উন্নত কাঁচামাল দিয়ে স্বাস্থ্যসম্মত উপায় তৈরি হয় শাহজালাল ফ্রোজেন পরোটা।
ফ্রোজেন পরোটা। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ বিশ্বময়। দূরে বহু দূরে চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে। মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহু দূরে। লা লা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ বিশ্বময়।